হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে, দারুণ একটা সিরিজ কিন্তু আসলে কাটিয়ে শেষ করলো বছরটা। শেষ ভালো যার সব ভালো তার আমরা বলে থাকি, সবটা আসলে ভালো হয়েছে কিনা আদৌ? না, সব ভালো উপায় নেই, এই কথাটার সাথে আমি একেবারে একমত। আপনি সারা বছর হেরে যদি শেষে একটা ম্যাচ বা একটা সিরিজ জেতেন, সেরকম বাংলাদেশের ক্ষেত্রে হয়নি। এই বছর বাংলাদেশের বেশ কিছু ভালো সময় কেটেছে, সেটা সব ফরম্যাট মিলিয়ে। টেস্টে কিছু সাফল্য আছে, ওয়ানডেতে কিছু সাফল্য আছে, টি-20তে কিছু সাফল্য আছে। তবে আপনি যদি যে কোনো একটা ফরম্যাটে ধরেন যে টেস্টে বা ওয়ানডেতে বা টি-20তে মানে কোনোটাতেই ধারাবাহিক পারফরমেন্স ছিল না, যেটা হয়তো বা টেস্টে আমরা সবচেয়ে বেশি এক্সপেক্ট করেছিলাম। যেভাবে বাংলাদেশ শুরুটা করেছিল বা গত বছর যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ শেষ করেছিল, ফলে এক্স্যাক্টলি, ফলে সেই জায়গাটাতে টেস্টটা দিয়ে যদি আমরা আসি, টেস্টে আমরা যদি দেখি যে টেস্টে বাংলাদেশ এবছর বেশ অনেকগুলো ম্যাচ খেলেছে, 10টা ম্যাচ খেলেছে এবং সেটাতে 3টা ম্যাচ জয় হয়েছে। এবং ম্যাচটা এর মধ্যে নিশ্চয়ই আপনি বলতে চাইবেন পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজের কথা, যে এটা 2টা ম্যাচ বাংলাদেশ জিতলো এবং সেই সিরিজটা সবচেয়ে বড় সাফল্য ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই। এবং বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 7টা ম্যাচ বাংলাদেশ হেরেছে, সেই জায়গাটাতেই আসলে আক্ষেপের জায়গা যে 7টা ম্যাচ বাংলাদেশ হেরেছে সেই জায়গাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আপনি হেরেছেন, ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলেছেন, তবে প্রথম ম্যাচটা প্রায় 3 দিন বৃষ্টিতে গড়িয়ে যাওয়ার পরেও আপনি যখন ম্যাচটা হেরতে হয়েছে, সেটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। আবার সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে আশা করা হচ্ছিল যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ অন্তত বেটার পারফরমেন্স করবে, অন্তত সিরিজটা ড্র করবে, সেই জায়গায় আপনি দুইটা ম্যাচ হেরেছেন। এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে আবার বাইরে গিয়ে আপনি একটা ম্যাচ হেরেছেন, একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে। ফলে বাংলাদেশ আসলে দেশের চেয়ে এবছর দেশের বাইরে যে ম্যাচগুলো খেলেছে সেই জায়গার রেশিওটা বরং ভালো। 3টা ম্যাচ যেটা জিতেছে 3টাই আসলে দেশের বাইরে, পাকিস্তানের সাথে 2টা, ওয়েস্ট ইন্ডিজের সাথে 1টা, এবং ঘরের মাঠে যেগুলো ম্যাচ খেলেছে সবগুলো হেরেছে এবং ভারতে সিরিজ হেরেছে। ফলে ঘরের মাটিতে বাংলাদেশের এই টেস্ট হারের এই কারণটা কি? এটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ নরমালি আমরা দেখি যে প্রতি বছরগুলোতে টেস্ট খুব কম খেলে থাকে, তো এইবার কিন্তু আমরা আসলে দেখেছি মানে দারুণভাবে কিন্তু একটা সুযোগ ছিল। টেস্টে বাংলাদেশ অনেক খেলেছে, ঘরে খেলেছে, ঘরের বাইরে খেলেছে, এবং সেই সাথে যেটা আমরা স্ট্যাটটা দেখছিলাম যে 10টা ম্যাচের মধ্যে 3টা জয়, সেই 3টা জয়ের মধ্যে অবভিয়াসলি একদম লাস্ট যে সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সাথে সেটাতে একটা জয়, এবং পাকিস্তানের সাথে জয়। পাকিস্তানের সাথে 2টো ম্যাচ পাকিস্তানের ঘরের মাটিতে জিতে আসার পর একদম টানা 2টো সিরিজ যে সাউথ আফ্রিকা এবং ভারতের কাছে বাংলাদেশ হেরেছে, সেটা আসলে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে। তবে সব মানে পাওয়ার মধ্যে বলা যায়, প্রাপ্তির মধ্যে বাংলাদেশ এবছর অনেকগুলো টেস্ট খেলার সুযোগ পেয়েছে, সেখানে যে ঘরের মাটিতে না বাইরেও আসলে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে যতটুকুই 10টার মধ্যে রেশিওটা যদিও খুব কম, 3 এবং 7, তারপরও আসলে শেষটা জিতে শেষ করতে পেরেছে, এটা একটা ভালোই। এবং আপনি অন্য ফরম্যাটের কথাও বলছেন, আমরা যদি ওয়ানডে ফরম্যাটের দিকে যাই, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ কিন্তু এবার মানে সবচেয়ে পছন্দের যে ফরম্যাট বাংলাদেশের, সেটাতে বাংলাদেশ এবার সবচেয়ে কম সময় দিয়েছে। আমরা যদি দেখতে পাচ্ছি যে ম্যাচ কিন্তু বাংলাদেশ খেলেছে 9টার মতো এবার, যেখানে জয় 3টা এবং পরাজয়ের হিসেব রয়েছে 6টাতে। এখানেও আসলে রেশিওটা খুব একটা ভালো না। 2015 সালের পর এইটাই বোধহয় ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে বাজে বছর কাটালো, কারণ আমরা সবসময় দেখেছি বাংলাদেশের 2014-15 থেকে বাংলাদেশের ওয়ানডেতে অন্তত উইনিং পার্সেন্টেজটা 60 to 70% থাকে। সেই জায়গাটাতে ওয়ানডেতে আসলে এই বছর শুরুটা ভালো হয়েছিল, শ্রীলঙ্কার সাথে ঘরের মাঠে সিরিজ জিতে শুরু হয়েছিল, এরপর আসলে আফগানিস্তানের সাথে আমাদের সিরিজ হারতে হলো, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হওয়াটাও একটু দৃষ্টিকটু লেগেছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা 300+ স্কোর করেও 2টা ম্যাচ হেরেছি। ফলে সব মিলে সেই জায়গাটাতে ওয়ানডেতে এই বছর আসলে যেহেতু টি-20 বিশ্বকাপ ছিল, ফলে ওয়ানডেতে ফোকাসটাও একটু কম ছিল। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনজুরির কারণে বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার খেলতে পারেনি, রেগুলার ক্যাপ্টেন খেলতে পারেনি, সেগুলো হয়তো বা কাজে একটা বাধা হিসেবে দাঁড়িয়েছে। সেই জায়গাটা থেকে আমরা যদি পরের যে ফরম্যাটটা সেটাতে যাই, যেহেতু টি-20 বিশ্বকাপের ফরম্যাট ছিল এবার, এবং টি-20 বিশ্বকাপে বছরে সবচেয়ে বেশি ম্যাচ টি-20 প্রত্যেকটা দল খেলবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশও তাই খেলেছে, বাংলাদেশ 24টা ম্যাচ খেলেছে, স্ট্যাটসও বেশ ভালো। টি-20তে 12টা ম্যাচ জিতেছে, সেটা আরও বেশি ভালো হয়েছে বছরের শেষ 3টা ম্যাচ জিতে 12টা পরাজয়, এবং সর্বোচ্চ 203 রানও বাংলাদেশ এবছর করেছে। এটা একটা ভালো ইঙ্গিত, 200+ রান বাংলাদেশ দল করেছে একদম শুরু থেকে যদি মৌসুম শুরু করেন। একদমই তাই। বাংলাদেশ আসলে
টি-20 আমরা বলছিলাম যে মানে ওয়ানডে সবচেয়ে বেশি খেলে থাকে, এবার ওয়ানডেটা কম গেছে, টি-20 এবং টেস্টটা বেশি খেলেছে। এবং সেই টি-20-র মধ্যে আমরা কিন্তু দেখেছি ভারতের সাথে আনফর্চুনেটলি পুরো সিরিজটাই হোয়াইট ওয়াশ হয়ে আসতে হয়েছিল টেস্টের পর টি-20তেও। এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসলে 3-0 ব্যবধানে জয়, যেটা আসলে বাংলাদেশকে একদম শেষ মুহূর্তে, বছরের শেষ মুহূর্তটাতে বুস্ট আপ করছে সেটা। এবং সেই সাথে ইউএস এর সাথে বাংলাদেশ কিন্তু আসলে 2-1 ব্যবধানে হেরে গিয়েছিল, এটাও কিন্তু একটা আসলে উল্লেখযোগ্য ব্যাপার। বাংলাদেশ যদিও সেখানে মোটামুটি পূর্ণ শক্তির দলই সবাই খেলেছিল, কিন্তু সেখানেও বাংলাদেশকে হারতে হয়েছে। সো 12টা হার 12টা জয়, 50-50 তো আসলে রেশিওটা যেমন আসলে পারফরমেন্সও তেমনই ছিল। এক্স্যাক্টলি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপনি যেটা বলছেন যে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, এবং ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যে টি-20তে আসলে তারা যে কোনো দলকে যে কোনো মাঠেই হারাতে পারে, ফলে সেরকম একটা দলের বিপক্ষে টি-20তে জেতা এবং তাদেরকে হোয়াইট ওয়াশ করা, এটা আমার কাছে মনে হয় যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা যদি ধরেন, তারপরে এই বছর বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যের একটা। এবং এবছর এক্স্যাক্টলি আরেকটা ব্যাপার বলতে হয় যে টি-20তে এবছর যেটা ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ খেলেছে, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু আসলে বাংলাদেশ পারফরমেন্স, যদিও বাংলাদেশ এবছর ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতেছে, পরের রাউন্ডে গেছে, তারপর আসলে খুব বেশি হতাশ করেছে শেষে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে, যেটাতে আপনি একটা ম্যাচ খেলেই জিতেই আসলে সেমিফাইনালে খেলার একটা সুযোগ ছিল বাংলাদেশের সামনে, সেই সুযোগটা বাংলাদেশ হারিয়েছে। এছাড়া নেপাল, নেদারল্যান্ডস কিংবা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ম্যাচ জিতেছে, সেটাও অস্বীকার করার উপায় নাই। সব মিলিয়ে ভালো মন্দ মিশিয়ে কেটেছে। এবং তবে শেষ পর্যন্ত যে টি-20 যে সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলো, এইটাই আসলে টি-20 ক্রিকেটে একটা নতুন শুরু বাংলাদেশের জন্য আপনি বলতে পারেন। কারণ যাদের হাত ধরে জয়টা এসেছে সেটা যদি দেখেন যে জাকের আলী অনেক, শেখ মেহেদী, এক্স্যাক্টলি শেষ ম্যাচটা পারভেজ হোসেন ইমন খেলার সুযোগ পেয়েছেন, তিনি রান করেছেন। সৌম্য সরকারকে আমরা দেখলাম অনেকদিন পরে তিনি আবার রানে ফিরেছেন। পেসাররা যেভাবে বোলিং করেছেন, ফলে সিনিয়রদের বাইরে থেকে, যেটা আসলে গত 2-3 বছর ধরে আমরা বলে আসছিলাম যে টি-20 ক্রিকেটটা আসলে ইয়াং ক্রিকেটারদের হাতে, আমাদের রাডারে অনেক নাম আছে কিন্তু পারফর্মার ছিল না। প্রত্যেকবার বলা হয় যে বিকল্প কে আসলে আপনি যখন খেলাবেন তখন বোঝা যাবে যে বিকল্পটা আসলে কে। এই যে জাকের আলী অনেক খেলার সুযোগ পেয়েছেন, তারা এখন প্রুফ করতে পারছেন যে জাকের আলী অনেকরা বিকল্প যে তারা হতে প্রস্তুত হয়েছেন, সেটা তারা প্রমাণ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে লো স্কোরিং ম্যাচগুলো যে বাংলাদেশ যেভাবে ডিফেন্ড করেছে 129, 147, টি-20 যেগুলো এখন লো স্কোরিং বলা হয়। বাংলাদেশের বোলাররা আসলে মানে প্রত্যেকটা ফরম্যাট এখন দারুণ বোলিং করছেন তারা। এবং লিটনের ক্যাপ্টেন্সি, স্পেশালি লিটন দাস যেভাবে তিনি ব্যাট হাতে রান করতে পারেননি, সেটা নিয়ে তাকে এত সমালোচিত হওয়াটাই খুব স্বাভাবিক। তার কাছ থেকে সেই চাপ সামলে তিনি যেভাবে বোলিং চেঞ্জগুলো করেছেন, ক্যাপ্টেন্সিটা যে করেছেন, ম্যাচে যেভাবে তার প্লেয়ারদের বুস্ট আপ করেছেন, সেটা একটা দারুণ দেখার বিষয় ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.